রাতের নিশ্ছিদ্র অন্ধকারে শহর যেন নিজেকে নীরবতার চাদরে মুড়ে ফেলেছিল। ঘড়ির কাঁটা 10টায় এসে ঠেকেছে। রাস্তাঘাটে শুধু দূর থেকে ভেসে আসা গাড়ির হর্নের ক্ষীণ শব্দ আর মাঝে মধ্যে পথচারীদের পায়ের ছন্দ। এমনই এক শান্ত রাতে থানার চৌহদ্দিতে একটি রহস্যময় গাড়ির আগমন নিস্তব্ধতাকে ভেঙে দিল। এই গল্প এক তরুণী আইপিএস অফিসারের, যার সাধারণ চেহারার আড়ালে লুকিয়েছিল অদম্য সাহস আর অটুট ধীরতা। একটি ক্ষণিকের ভুল বোঝাবুঝি, অভদ্রতার একটি মুহূর্ত এবং তারপর ন্যায়ের অপ্রতিরোধ্য বিজয়। এই গল্প কেবল একটি ঘটনার বিবরণ নয়, এটি কর্তব্য, সম্মান এবং দায়িত্বের এক গভীর শিক্ষা। রাত 10টার সময় ছিল। শহরের রাস্তাগুলো নির্জন ছিল এবং নিস্তব্ধতাকে শুধুমাত্র দূর থেকে ভেসে আসা গাড়ির হর্নের শব্দই ভাঙছিল। থানায়ও নীরবতা ছড়িয়েছিল। বেশিরভাগ সিপাহী বিশ্রাম করছিল। একটি ছোট টেবিলে ইন্সপেক্টর বিজয় দাস তার চেয়ারে বসে ঢুলছিলেন। তার ইউনিফর্মে লেগে থাকা ধুলো এবং মুখের ক্লান্তি প্রমাণ করছিল যে দিনটি বেশ দীর্ঘ এবং ক্লান্তিকর ছিল। তার সঙ্গে আরও দুজন সিপাহী, অরুণ এবং সঞ্জয়, পাশে দাঁড়িয়েছিল, যারা মাঝে মাঝে হাই তুলছিল। তখনই একটি কালো গাড়ি থানার সামনে এসে থামল। সিপাহী সঞ্জয় ঘড়ি দেখে মনে মনে বিরক্তি প্রকাশ করল। আরে, এই সময় কে এলো? গাড়ির দরজা খুলল এবং একজন 25 বছর বয়সী মেয়ে নামল। সে একটি সাধারণ লাল সালোয়ার স্যুট পরেছিল এবং তার কাঁধে একটি ছোট্ট ব্যাগ ছিল। তার মুখে সাদাসিধে ভাব ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত দীপ্তি ছিল, যা বোঝাচ্ছিল যে সে ভেতরে বেশ শক্তিশালী। সে ধীরে ধীরে থানার ভেতরে প্রবেশ করল। তাকে দেখে ইন্সপেক্টর বিজয় চোখ খুললেন এবং রাগত স্বরে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এত রাতে এখানে কি কাজ? মেয়েটি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, ইন্সপেক্টর সাহেব, আমাকে এসএসপি সাহেবের সঙ্গে দেখা করতে হবে। বিজয় তাকে তির্যক দৃষ্টিতে দেখে হেসে বললেন, এসএসপি সাহেব কি তোমার মাসির ছেলে যে এত রাতে তার সঙ্গে দেখা করতে এসেছ? সিপাহী অরুণও হেসে বলল, হ্যাঁ, দেখো তো, এমন লাগছে যেন এসএসপি সাহেবের সঙ্গে দেখা করতে এসেছে। সাধারণ পোশাকে কি তোমার পার্স হারিয়েছে, নাকি কেউ তোমার চেন ছিনে নিয়েছে? মেয়েটি তাদের অভদ্রতাকে উপেক্ষা করে আবার বলল, আমাকে এখনই তার সঙ্গে দেখা করতে হবে, এটা খুব জরুরি। ইন্সপেক্টর বিজয়ের রাগ তখন সপ্তমে চড়ে গেল। তিনি বললেন, শোনো, এটা কোনো মজা নয়, এখান থেকে চলে যাও, সকালে এসো, আর সকালেও এসএসপি সাহেবের সঙ্গে দেখা করতে হলে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। মেয়েটি বলল, আমি তো বললাম এটা জরুরি, আমি তার সঙ্গে কথা না বলে যাব না। বিজয় তার চেয়ার থেকে উঠে তার সামনে দাঁড়ালেন। তার কণ্ঠে কাঠিন্য ছিল, তোমাকে কানে শোনা যায় না? আমি বললাম এখান থেকে চলে যাও, নইলে জোর করে বের করে যাওয়া হবে। সিপাহী অরুণ এবং সঞ্জয় তার কাছে এসে তাকে ধাক্কা দিতে শুরু করল। চলো, এখান থেকে বের হও, আমাদের ঘুম নষ্ট হয়ে গেছে। মেয়েটি ঠোঁট চেপে ধরল এবং এক মুহূর্তের জন্য তার চোখে এমন এক দীপ্তি এলো যা দেখে যে কেউ ভয় পেতে পারত। সে পিছিয়ে গিয়ে বলল, আমি এখান থেকে যাব না। যদি আপনারা আমাকে না আটকাতেন তাহলে আমি এতক্ষণ এসএসপি সাহেবের অফিসে থাকতাম। আপনারা আপনাদের কর্তব্য ভুলে যাচ্ছেন। বিজয় রেগে গিয়ে তার হাত ধরে বললেন, তোমার কি মনে হয় তুমি কে? আমাদের কর্তব্যের পাঠ পড়াচ্ছ? তিনি তাকে টানতে শুরু করলেন। মেয়েটি একটুও নড়ল না। তার মুখ শান্ত ছিল, যেন সে আগে থেকেই জানত কি ঘটতে চলেছে। তার চোখের দীপ্তি আরও তীব্র হয়ে উঠল। তখনই একটি জিপ থানার সামনে এসে থামল। জিপ থেকে এসপি চৌধুরী তার ইউনিফর্মে নামলেন। তার মুখ গম্ভীর ছিল এবং তার ভঙ্গিমা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি বেশ রেগে আছেন। তাকে দেখে বিজয়, অরুণ এবং সঞ্জয় তাদের জায়গায় থমকে গেলেন। বিজয় মেয়েটির হাত ছেড়ে স্যালুট করার চেষ্টা করলেন, কিন্তু এসপি চৌধুরী তাকে হাত দিয়ে থামিয়ে দিলেন। এসপি চৌধুরী তার দৃষ্টি বিজয় থেকে সরিয়ে মেয়েটির দিকে ফেরালেন। তিনি কিছুক্ষণ নীরব রইলেন, যেন কিছু ভাবছেন। তারপর তিনি মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, ম্যাডাম, আপনি এভাবে এখানে কেন দাঁড়িয়ে আছেন? আপনার তো সোজা আমার অফিসে থাকা উচিত ছিল। এসপি সাহেবের মুখ থেকে ম্যাডাম শুনে বিজয়, অরুণ এবং সঞ্জয়ের মুখের রং উড়ে গেল। তাদের শরীরে একটা শিহরণ দৌড়ে গেল, যেন কেউ তাদের মাথায় ঠান্ডা জল ঢেলে দিয়েছে। তারা একে অপরের দিকে তাকাচ্ছিল। তাদের চোখ আতঙ্কে বিস্ফোরিত হয়ে গিয়েছিল। বিজয়, যিনি কিছুক্ষণ আগে সিংহের মতো গর্জন করছিলেন, এখন ছাগলের মতো মিউ মিউ করছিলেন। জি স্যার, আমরা বিজয় হাঁপিয়ে উঠলেন। মেয়েটি কোনো উত্তর দিল না। সে শান্তভাবে তার ঘড়ি দেখল এবং এসপি চৌধুরীকে বলল, স্যার, আমি ঠিক সময়েই পৌঁছেছিলাম, কিন্তু আপনার এই অফিসাররা আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছিলেন না। তাদের বলা ছিল যে আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এসএসপি সাহেবের সঙ্গে দেখা করতে পারি না। এসপি চৌধুরীর মুখ আরও কঠোর হয়ে গেল।
তিনি বিজয়, অরুণ এবং সঞ্জয়ের দিকে তাকালেন। তোমাদের কি হয়েছে? তোমরা কি তোমাদের আইপিএস অফিসারকে চিনতে পারো না? আইপিএস? অরুণের মুখ থেকে কোনো মতেই শব্দ বের হল। এসপি চৌধুরী উচ্চকণ্ঠে বললেন, হ্যাঁ, এই হলেন আইপিএস সৃষ্টি রায়। এনার এখানে বদলি হয়েছে এবং তিনি আজই এখানে পৌঁছেছেন। আর তোমরা তিনজন তার সঙ্গে অভদ্রতা করেছ। বিজয়, অরুণ এবং সঞ্জয়ের পায়ের তলা সরে গেল। তাদের গোটা শরীর কাঁপছিল। যে মেয়েকে তারা সাধারণ ভেবে অপমান করছিল, সে আসলে তাদের নতুন অফিসার। তারা ভয় তৎক্ষণাৎ হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে লাগল। ম্যাডাম, আমাদের ক্ষমা করে দিন, আমরা জানতাম না, আমরা। বিজয়ের গলার হুদ্ধ হয়ে গেল। সৃষ্টি তাদের দিকে তাকাল। তার মুখে তখনও কোনো ভাবান্তর নেই। সে জানত যে এটা কেবল ভয়ের কারণে, অনুতাপের কারণে নয়। ক্ষমা আমার কাছে নয়, তোমাদের ইউনিফর্মের কাছে চাও। সৃষ্টির কণ্ঠ শান্ত ছিল, কিন্তু তাতে একটা আদেশ ছিল। তোমরা তোমাদের ইউনিফর্মের অপমান করেছ, যা জনগণের সেবার জন্য। এটা কেবল একটা কাপড় নয়, একটা দায়িত্ব। স্যার, আমরা। সঞ্জয় বলতে শুরু করল। এসপি চৌধুরী বললেন, এই তিনজনকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হলো। এদের বিরুদ্ধে তদন্ত হবে। এখন এটা নির্ধারিত হবে যে এরা পুলিশ বিভাগে থাকার যোগ্য কিনা। সৃষ্টি এসপি চৌধুরীর দিকে তাকিয়ে বলল, স্যার, আমি এখন আমার অফিসে যেতে চাই। এসপি চৌধুরী তৎক্ষণাৎ বললেন, অবশ্যই ম্যাডাম। সৃষ্টি আর কিছু না বলে তার পা অফিসের দিকে এগিয়ে নিল। তার প্রতিটি পদক্ষেপ আত্মবিশ্বাস এবং কর্তৃত্বে ভরা ছিল। বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ির ড্রাইভারও অবাক হয়ে এইসব দেখছিল। আইপিএস সৃষ্টি রায়ের বদলি এবং সেই রাতে থানায় ঘটে যাওয়া ঘটনা দুটোই পরের দিন শহরের খবরের শিরোনামে পরিণত হল। মিডিয়ায় ইন্সপেক্টরের দম্ভ ব্যর্থ এবং আইপিএস অফিসার শেখালেন অভদ্রতার শিক্ষা জাতীয় শিরোনাম ছড়িয়ে পড়ল। নিউজ চ্যানেলগুলোতে বিতর্ক শুরু হল যে পুলিশকর্মীদের এই আচরণ কি ঠিক এবং তাদের কেবল এই কারণে ক্ষমা করে দেওয়া উচিত কিনা যে তারা অফিসারের পরিচয় জানত না। এই ঘটনা সাধারণ মানুষের মধ্যেও আলোচনার বিষয় হয়ে উঠল। কেউ কেউ সৃষ্টির সাহসের প্রশংসা করছিল, আবার কেউ কেউ পুলিশকর্মীদের প্রতি সহানুভূতি দেখাচ্ছিল। এসএসপি চৌধুরী ঘটনার গুরুত্ব বিবেচনা করে 3 পুলিশকর্মী বিজয়, অরুণ এবং সঞ্জয়কে তৎক্ষণাৎ সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। মামলাটি আদালতে পৌঁছেছিল। আদালতের প্রথম দিন ছিল। কোর্টরুমে মিডিয়া, আইনজীবী এবং সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড ভিড় ছিল। সবার দৃষ্টি আইপিএস সৃষ্টি রায়ের ওপর নিবদ্ধ ছিল, যিনি পুরোপুরি শান্ত এবং আত্মবিশ্বাসে ভরা ছিলেন। তিনি তার ইউনিফর্ম পরেছিলেন, যা তার মর্যাদা এবং কর্তৃত্বকে আরও বাড়িয়ে তুলছিল। অন্যদিকে 3 সাসপেন্ড হওয়া পুলিশকর্মী বিজয়, অরুণ এবং সঞ্জয় এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তাদের ইউনিফর্মের জায়গায় এখন সাধারণ পোশাক ছিল এবং তাদের আত্মবিশ্বাস সম্পূর্ণ ভেঙে পড়েছিল। বিচারকের আগমনে কোর্টরুমে নীরবতা ছড়িয়ে পড়ল। অভিযোগকারী পক্ষের আইনজীবী সৃষ্টির পক্ষ থেকে মামলা উপস্থাপন শুরু করলেন। মাই লর্ড, এটি কেবল একটি সাধারণ অভদ্রতার মামলা নয়, বরং এটি সেই ইউনিফর্মের অপমান যা এই পুলিশকর্মীরা পরেন। একজন আইপিএস অফিসার, যিনি জনগণের সেবার জন্য শহরে এসেছেন, তাকে তারই সহকর্মীরা অপমান করেছেন। আইনজীবী সেই রাতের পুরো ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করলেন, যেখানে বলা হলো যে সৃষ্টি বারবার তার পরিচয় জানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশকর্মীরা তার কথায় কান দেননি। প্রতিবাদী পক্ষের আইনজীবী দাঁড়িয়ে বললেন, মাই লর্ড, আমার মক্কেলরা কেবল তাদের দায়িত্ব পালন করছিলেন। একজন অজ্ঞাত ব্যক্তি, যিনি নিজের পরিচয় দেননি, রাত 10টায় সরাসরি এসএসপির সঙ্গে দেখা করতে এসেছিলেন। তারা কেবল নিরাপত্তা প্রোটোকল মেনেছেন। আইনজীবী আরও বললেন, যদি ম্যাডাম তার পরিচয় স্পষ্টভাবে জানিয়ে দিতেন, তাহলে এই ঘটনা ঘটতই না। এটি কেবল একটি ভুল বোঝাবুঝির মামলা। পুরো কোর্টরুম এই যুক্তিগুলো শুনছিল। মিডিয়ার ক্যামেরাগুলো অবিরাম সৃষ্টির মুখের ভাব ধরে রাখছিল, কিন্তু তিনি সম্পূর্ণ শান্ত ছিলেন, যেন তিনি আগে থেকেই জানতেন যে প্রতিটি কথার জবাব দেওয়া হবে। প্রতিবাদী পক্ষের আইনজীবী তার বক্তব্য চালিয়ে গেলেন। তিনি কৃত্রিম বিনয়ের সুরে বললেন, মাই লর্ড, যেমনটি আমি আগেও বলেছি, এটি কেবল একটি ভুল বোঝাবুঝি। আমার মক্কেল সাব ইন্সপেক্টর বিজয় দাস, কনস্টেবল অরুণ এবং কনস্টেবল সঞ্জয় গত 20 বছর ধরে সৎভাবে তাদের দায়িত্ব পালন করে আসছেন। সেই রাতে তারা একজন অজ্ঞাত ব্যক্তির সঙ্গে দেখা করেছিলেন। সেই ব্যক্তি কোনো পরিচয়পত্র দেখাননি এবং সরাসরি এসএসপির সঙ্গে দেখা করার জেদ করছিলেন। পুলিশকর্মীরা কেবল নিরাপত্তার নিয়ম মেনেছেন। আইনজীবী সৃষ্টির দিকে ইঙ্গিত করে বললেন, মাই লর্ড, একজন আইপিএস অফিসার কি এত সাধারণভাবে তার পরিচয় লুকিয়ে রাখতে পারেন? যদি তিনি চাইতেন, তাহলে এক মুহূর্তে তার পরিচয় জানিয়ে এই পুরো ঝগড়া এড়ানো যেত।
কিন্তু তিনি তা করেননি। এটি প্রমাণ করে যে এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল যাতে আমার মক্কেলদের ফাঁসানো যায়। সৃষ্টির মুখে একটুও ভাঁজ পড়ল না। তিনি শান্ত এবং গম্ভীর ছিলেন, যেন তিনি আগে থেকেই জানতেন যে প্রতিটি কথার জবাব দেওয়া হবে। এরপর অভিযোগকারী পক্ষের আইনজীবী তার জায়গা থেকে উঠলেন। তিনি একটি ভিন্ন ধরনের সুরে তার বক্তব্য শুরু করলেন। মাই লর্ড, আমার সহকর্মী আইনজীবী খুব চতুরভাবে এই বিষয়টিকে ভুল বোঝাবুঝির নাম দিয়েছেন, কিন্তু একজন ইউনিফর্মধারী অফিসারের সঙ্গে এমন আচরণ করা কি কেবল ভুল বোঝাবুঝি? তিনি 3 পুলিশ কর্মীর দিকে ইঙ্গিত করে বললেন, এই অফিসাররা জানেন নিয়ম কি? যদি কারোর উপর সন্দেহ হয় তাকে থানার ভেতরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, জোর করে বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয় না। মাই লর্ড, একজন আইপিএস অফিসারের সাধারণ পোশাকে থাকা অস্বাভাবিক নয়, এটি তার নিরাপত্তার অংশ হতে পারে। এর মানে কি এই যে কোনো পুলিশকর্মী যে কোনো সাধারণ নাগরিকের সঙ্গে অভদ্রতা করতে পারে শুধুমাত্র এই কারণে যে তারা তাকে চিনতে পারেনি? আইনজীবী তার কণ্ঠ উঁচু করে বললেন, যদি ম্যাডাম তার পরিচয় জানিয়েও দিতেন, তবুও হয়তো এরা তার সঙ্গে অভদ্রতা করত। এদের আচরণ একজন অফিসারের প্রতি ছিল না, বরং একজন সাধারণ মহিলার প্রতি ছিল। এরা পদ এবং ইউনিফর্মের মর্যাদা ভুলে গেছে, এবং এটি সেই কারণ যার জন্য এরা শাস্তির যোগ্য। কোর্টরুমে নীরবতা ছড়িয়ে পড়ল। বিচারক উভয় পক্ষের যুক্তি শুনলেন এবং তার ডায়েরিতে কিছু নোট করলেন। তার দৃষ্টি কখনো সৃষ্টির ওপর, কখনো 3 পুলিশ কর্মীর ওপর ছিল। বিজয়, অরুণ এবং সঞ্জয়ের মুখ লজ্জা এবং ভয়ে লাল হয়ে গিয়েছিল। বিচারক উভয় পক্ষের যুক্তি শোনার পর কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলেন। কোর্টরুমে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল। সবাই রায়ের অপেক্ষায় ছিল। কয়েক মিনিট পর বিচারক চোখ খুললেন এবং তার মুখ অত্যন্ত কঠোর ছিল। এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে সাব ইন্সপেক্টর বিজয় দাস, কনস্টেবল অরুণ এবং কনস্টেবল সঞ্জয় তাদের ইউনিফর্মের চরম অপমান করেছেন। বিচারক তার ভারী কণ্ঠে বললেন, তাদের আচরণ শুধুমাত্র আইপিএস সৃষ্টি রায়ের প্রতি নয়, প্রতিটি সাধারণ নাগরিকের প্রতিও অশোভন এবং অপমানজনক ছিল। একজন পুলিশকর্মীর কাজ মানুষের সাহায্য করা, তাদের হয়রানি করা নয়। বিচারক আরও বললেন, পুলিশকর্মীদের বোঝা উচিত যে তাদের ক্ষমতার অপব্যবহার করা যায় না। এই মামলায় তারা শুধু তাদের দায়িত্বের প্রতি অবহেলা করেনি, বরং একজন অফিসারের পদ এবং সম্মানেরও উপহাস করেছে। এই অপরাধ কেবল একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং পুরো পুলিশ বিভাগ এবং বিচার ব্যবস্থার বিরুদ্ধে। তাই বিচারক তার রায় ঘোষণা করে বললেন, এই আদালত 3 পুলিশকর্মী বিজয় দাস, অরুণ এবং সঞ্জয়কে তৎক্ষণাৎ নিলম্বিত করে এবং তাদের 1 মাসের জন্য বিচার বিভাগীয় হেফাজতে জেলে পাঠানো হল। পুরো কোর্টরুমে হট্টগোল শুরু হয়ে গেল। মিডিয়ার ক্যামেরাগুলো অবিরাম ফ্ল্যাশ করছিল। 3 পুলিশকর্মীর মুখে দুঃখ এবং লজ্জার ছায়া পড়েছিল। তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছিল। তাদের পরিবারের সদস্যরা যারা কোর্টরুমে উপস্থিত ছিল কাঁদতে শুরু করল। মাই লর্ড, মাই লর্ড, আমাদের ক্ষমা করে দিন। বিজয় দাস কেঁদে বিচারকের কাছে অনুনয় করলেন। এই রায় একটি উদাহরণ হবে যাতে ভবিষ্যতে কোনো পুলিশকর্মী তাদের ইউনিফর্মের অপব্যবহার করতে না পারে। বিচারক তাদের যুক্তি উপেক্ষা করে বললেন। সৃষ্টি পুরো ঘটনাটি কোনো ভাবান্তর ছাড়াই দেখলেন। এটি তার কাছে কেবল একটি আইনি প্রক্রিয়া ছিল। তিনি জানতেন যে ন্যায় বিচার হয়েছে। সাসপেন্ড হওয়ার পর 3 পুলিশকর্মীকে তৎক্ষণাৎ পুলিশের গাড়িতে তুলে জেলে নিয়ে যাওয়া হল। তাদের হাতে হাতখড়ি ছিল এবং মাথা নিচু ছিল। তারা আজ প্রথমবার তাদের নিজেদের বিভাগের গাড়িতে অপরাধী হিসেবে বসেছিল। এখন যখন পুলিশকর্মীদের সাসপেন্ড করে জেলে পাঠানো হয়েছে, তাহলে বন্ধুরা, আমরা আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা এই ধরনের আরও আকর্ষণীয় এবং শিক্ষামূলক গল্পের সঙ্গে যুক্ত হতে চান, তাহলে আমাদের চ্যানেল রুমাইসা ভয়েস সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। ধন্যবাদ।